আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ অনেক কিছু দিয়ে আমরা যাইতেছি, তার মধ্যে একটা জিনিস আমরা পাইলাম যে এবারের প্রশ্নপত্রটা অভিন্ন হবে, অর্থাৎ সারা দেশে সবগুলো বোর্ডে একই প্রশ্ন হবে। পরীক্ষা কি অনেক কঠিন হবে, কোশ্চেনের ক্যাটাগরি কেমন হবে। প্রথমত একটা সুফল দিয়ে তোমাকে আমি বলি, দেখো ভাই, এক এক বোর্ডে এক এক কোশ্চেন হচ্ছে, এক এক বোর্ডে এক একভাবে খাতাও কিন্তু কাটা হয়, মানে কোশ্চেনের ধরন অনুযায়ী কিন্তু টিচারের মাইন্ডসেট চেঞ্জ হয়। কিন্তু পরীক্ষা দিচ্ছ তোমরা সবাই ওই একই অ্যাডমিশন টেস্টে যায় একইভাবে। তো আজকের ভিডিওটাতে আমরা এই যে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হইলে কেমন হয় এটার দুইটা অ্যাসপেক্ট মূলত দেখব। এক হচ্ছে প্রশ্ন কিরকম কঠিন বা সহজ হবে, যদিও এটা আমি অনেকগুলো ভিডিও বানাইছি, তবে এই ভিডিওটার ভিতরে তুমি উত্তর পাবা। আর দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট, যে আসলে বোর্ড পরীক্ষার খাতা কিভাবে দেখা হয়, এইটা নিয়ে কিন্তু আমরা অনেকেই ক্লিয়ার আইডিয়া রাখি না। আমি এতটুকু তোমাকে অ্যাশোর করতে পারি, এই ভিডিওটাতে আমি তোমাকে যেই কোশ্চেনগুলোর উত্তর দিব, অনেকগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, এটার উত্তর জানলে তুমি প্রত্যেকটা সিকিউতে কম করে হইলেও 10 মার্কের উপরে নাম্বার পাবা। অর্থাৎ মানে টোটাল বলতেছে, টোটাল সিকিউ এক্সাম, প্রত্যেকটা সিকিউ এক্সামে তুমি অ্যাটলিস্ট 5 থেকে 10 নাম্বার বেশি পাবা ইনশাআল্লাহ। অর্থাৎ তুমি একটা সিকিউ এক্সট্রা লিখলে যে নাম্বারটা হইতো সেটা তোমার পাওয়ার চান্স অনেক হাই হয়ে যাবে যদি তুমি এই প্রশ্নগুলোর এক্স্যাক্ট উত্তর জানো। অ্যাকচুয়ালি একজন বোর্ড পরীক্ষক কিভাবে তার খাতাটা দেখেন, এই ভিডিওটার আগে আমি আমার এই ঈদের বন্ধটাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো ইউটিলাইজ করতে পারছি তোমাদের জন্য। অনেক টিচার, অনেক এরকম দেখা গেছে যে ধরো সরকারি কলেজের টিচার থেকে শুরু করে যারা অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষার খাতা দেখার সাথে ইনভলভ থেকে নিয়ে শুরু করে যারা পলিসি মেকার, তাদের অনেকের সাথে আমার চায়ের আড্ডায় বসার সুযোগ আলহামদুলিল্লাহ হয়েছে। অ্যান্ড তার থ্রুতে প্রত্যেকটা প্রশ্নের একদম কাটছাট উত্তর আমি জানছি, এবং সেটার থ্রুতে তাদের মুখ থেকে শোনা 5টা টিপস নিয়ে আজকে আমরা মেজরিটি টাইম কথাবার্তা বলবো। তাদেরকে কোন টাইপের উত্তরসূচি দেওয়া হয়, তারা কি স্টেপ ওয়াইজ মার্কিং করে কিনা, অর্থাৎ পার্শিয়াল মার্কিংয়ের খেলাটা কীরকম, কতটুকু লিখলে ধরো একটা উত্তর আমি জানি না বাট স্টিল একটা সিকিউতে ভালো নাম্বার পাচ্ছি, ওএমআরে খাতা দেখা হয় কেমনে। ইভেন লং ফর্ম অ্যান্সার ক্ষেত্রে যেমন আমাদের অনেকের একটা কনফিউশন থাকে যে ভাই আমি শর্টকাটে একটা উত্তর দিয়ে আসছি, এটার জন্য কতটুকু নাম্বার পাবো, নাম্বার কি আদৌ কাটবে কিনা। এটা কিন্তু একজন নর্মাল মানুষের বলা ভার্সেস যারা এই কাজটা করতেছেন, যারা পলিসি মেকার, তাদের উত্তরটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়। প্রেজেন্টেশন কতটুকু ডিফারেন্স আনতে পারে আমাদের খাতায়, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট একটা লাইন যেটা আমি বলবো তোমাদেরকে লাস্টের দিকে যায়। তোমরা জানো সবাই এইচএসসি 26 ব্যাচের কিন্তু কম্প্যাক্ট রিভিশন ব্যাচ এখন ফুললি রানিং। মান্থ এন্ডে আমরা তোমাকে একটা কুপন দিছিলাম, এই কুপনটা তোমরা কি ভুলে গেছো কিনা জানি না, একজন দুজন ভুল করছে অ্যাপ্লাই করতে গেলে। এটা হচ্ছে MAR26। মান্থ এন্ডে আমাদের কোর্স সব থেকে কম প্রাইসে থাকে, সে একটু বলে রাখা আর কি, যে পরবর্তীতে তোমরা যদি আবারও ডিসকাউন্ট পেতে যাও ভাই, এটা শুধুমাত্র আমরা যে কোনো মান্থের এন্ডে দেই আর কি, সেটা মার্চের এন্ডের একটা কুপন MAR26। তো আসো আমরা আজকে আমাদের প্রশ্নগুলোতে আসে একটা একটা করে। সো অভিন্ন প্রশ্নপত্রে যদি এক্সাম হয়, প্রথমে বলে রাখি ভাই, এটাকে আমি পজিটিভলি চিন্তা করি। পজিটিভ জিনিসটা দেখতে পারাটা আমার কাছে মনে হয় একজন পজিটিভ থিঙ্কারের কাজ, যেটা তোমাদেরও করা উচিত। এখন আসো, এই যে বিভিন্ন প্রশ্ন, আমি যদি একটা করে প্রশ্নগুলো দেখি আর কি, মানে ভেরি ফ্যাসিনেটিং কিছু কোশ্চেন আছে এখানে। যেমন ইচ্ছা মতো মার্ক কি কাটার অধিকার থাকে কিনা টিচারের। আমরা অনেকে এটা সন্দেহ করি যে টিচাররা কি ইচ্ছা হইলে একটা সিকিউতে 2 দেয় 3-এর মধ্যে, আবার কোনোটাতে 1 দেয়, আবার কোনোটাতে 3 দেয়, বা সিকিউতে কি 10-এ 10 পাওয়া সম্ভব কিনা। ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি ম্যাথ ঠিক করলে হয়তো ফুল মার্কস তুমি চিন্তা করো, বাট অনেক ক্ষেত্রে সেখানেও ফুল মার্কস দেয় না। সো কিছু জায়গা আছে তুমি হয়তো চিন্তা করছো যে আমি ভাই ফিজিক্স পরীক্ষা দিয়ে আসছি, সবগুলো ম্যাথ দিছি, সবগুলাই ঠিকঠাক উত্তর দিছি, তাহলে তো আমি টোটাল নাম্বার পুরাটাই পাওয়ার কথা। বাট এখানে একটা খেলা আছে, এবং এই কারণে দেখা যায় অনেকের A+ মিস হয় থেকে শুরু করে বুয়েটের এলিজিবল নাম্বারটা নেমে যায়। রিজনটা কি? রিজন হচ্ছে তুমি খালি শুধুমাত্র সঠিক উত্তর দিলেই যে পুরো নাম্বার পাবা, ব্যাপারটা একদমই এরকম না। তারপরে একটা কোশ্চেন, খাতা কি কঠিন করে দেখা হবে কিনা। আসলে দেখা হয় কেমনে, আমরা জানি যে টেস্টের থেকে নাকি এইচএসসিতে খাতা একটু সহজ করে দেখে, আবার অনেকে বলতেছে একটু কঠিন দেখতে পারে, সেটার উত্তরও তোমাকে আমি দিব। পার্শিয়াল মার্কিং কতটুকু করা হয়, অর্থাৎ আমি একটা ভুল করছি, এটার জন্য আমি কিরকম মার্কিং পাইতে পারি। ওএমআর উত্তর কিভাবে মেলানো হয় আর কি, ওএমআর কতটুকু ভুল করলে আমি নাম্বার পাবো, কতটুকু করলে করব না, ঠিক আছে। ওএমআর ধর আমি রোল লেখার ক্ষেত্রে একটা ভুল করছি, এই ক্ষেত্রে কি করণীয় হইতে পারে। সিকিউতে উত্তর কিভাবে মেলানো হয়, সিকিউর জন্য কি একটা উত্তরসূচি দেওয়া হয় কিনা, সে আমাকে একটা রচনামূলক প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, সো এটার সাথে সরাসরি উত্তর হয়তো উত্তরসূচি নাও মিলতে পারে। তো সেই ক্ষেত্রে আমি নাম্বারটা আসলে কেমন পাবো, এবং লেখার প্রেজেন্টেশনের উপরে কি নাম্বার ভ্যারি করে কিনা।
তোমরা অনেকে যারা এসএসসি জেএসসি পিএসসি এই রাস্তাটা দিয়ে তো তোমরা আসছো, তোমরা অনেকেই জানো যে অনেক সুন্দর করে লিখলে নাম্বার অনেক বেশি আসে। আসলে কথাটা কতটুকু সত্যি, চলো আমরা একটা করে ব্যাখ্যা করি। প্রথমে আসো উত্তর সূচি। দেখো ভাই, প্রত্যেকটা বোর্ডেই প্রত্যেকটা যারা খাতা দেখেন তাদের সবার কাছে একটা উত্তর সূচি চলে যায়। সহজ করে যদি বুঝাই, এই এমসিকিউর উত্তর কত হবে থেকে শুরু করে এই সিকিউর জ্ঞানমূলক অনুধাবনমূলক কোনটার উত্তর কি হবে এক্স্যাক্টলি একটা উত্তর সূচি তাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়। এবং এই ক্ষেত্রে কিছু কথা তোমাকে আমি মাথায় দিয়ে রাখি। মনে করো সে তুমি একটা ফিজিক্সের একটা কোশ্চেনের উত্তর করছো। সো ফিজিক্সের কোশ্চেনের উত্তরে ধরো এরকম উত্তরটা হইতে পারে যে 45 ডিগ্রি উত্তর দিকের সাথে। সো এখন টিচারের কাছে কিন্তু উত্তর সূচিতে পুরা লেখাটাই থাকে, পুরাটাই থাকে। এখন তুমি হয়তো খালি উত্তর বের করছো 45 ডিগ্রি, এতটুকু কথা লেখো নাই। সো এই যে কথাটুকু লেখলা না, এইটার জন্য কিন্তু টিচারের ক্ষেত্রে টিচারের হাতে তোমার এই সিকিউটার প্রায় 50% নাম্বার কেটে দেওয়ার বলতে পারো ক্ষমতা আছে। অর্থাৎ টিচার তুমি জাস্ট তোমাকে বলছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে ছাত্রটা ধরবে। সো তুমি লেখছো যে 45 ডিগ্রি, এখন এটা উলম্বের সাথে হইতে পারে আনুভূমিকের সাথে হইতে পারে, দুই দিকেই সেম হয়। ধরলা তুমি 30 ডিগ্রি দিলা তখন। সো এরকম ভুল যদি তুমি করো এবং তুমি যদি এটা ক্লিয়ারলি না উত্তর করো, না লেখাটা থাকে, তাহলে কিন্তু তোমার 50% নাম্বারও টিচার কেটে দিতে পারে। অর্থাৎ সিকিউতে 4 নাম্বার আছে, তুমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু বাইর করছো, বাট 4-এ কিন্তু তোমাকে 2 দিতে পারে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে টিচারের কাছে কিন্তু একটা এক্স্যাক্টলি উত্তর সূচি থাকে, অর্থাৎ তুমি কি উত্তর দিবা। ঠিক একইভাবে মনে করো তোমাকে একটা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তুমি দিছো। একদম সহজ একটা জিনিস বলে, মনে করো ব্যাংকিং কোণ কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটার উত্তর তুমি করছো। এখন এইটার উত্তরটা আসলে কিভাবে কাটা হয়, সো তার কাছে একটা উত্তর সূচি আছে। তো উত্তর সূচিতে লেখা আছে যে ব্যাংকিং কোণ কাকে বলে, তোমার টেক্সট বুকের উত্তরই দেওয়া আছে। তার উপরেও একটা ছোট্ট করে পয়েন্ট লেখা থাকে যে স্টুডেন্ট যদি থিওরিটিক্যালি পারফেক্ট হয় তাহলে তাকে 15 নাম্বার দিতে হবে। এখানে যদি তোমার ধরো কোনো বানান ভুল হয়, বানান ভুলের কারণে যদি অর্থের কোনো পরিবর্তন না হয় তাহলেও তুমি 15 নাম্বার পাবা। সো এই যে তোমার একটা ছোট্ট কনফিউশন ছিল যে ভাই আমি কি সংজ্ঞা ডিরেক্টলি বই থেকে মুখস্থ করে উত্তর করতে হবে, ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি এরকম না। তুমি যদি ঠিকঠাক মতো থিওরিটিক্যালি উত্তরটা দিতে পারো তুমি তোমার 15 নাম্বারটাই পাবা। বানান ভুল সমস্যা না, বাট বেশি ভুল করলে টিচার কিন্তু তোমার প্রতি একটা খারাপ ইমপ্রেশন তৈরি করতে পারে। ঠিক আছে, আরও একটা ব্যাপার খুব ক্লিয়ারলি এটা আমাকে একজন কলেজের টিচার বলছে, নাম বলা যাবে না, সেটা হচ্ছে এইটা যে তুমি যখন কোনো একটা সূত্র লেখো, সূত্র কিংবা কোনো একটা বিবৃতি লেখো, সেই বিবৃতিতে সবসময় মাথায় রাখবা যদি তুমি অক্ষরে অক্ষরে মুখস্থ রাখতে পারো শুধুমাত্র ওই ক্ষেত্রেই কোটেশন মার্কটা দিবা। কারণ কোটেশন মার্ক দেওয়ার অর্থ হচ্ছে উনি বা ধরো নিউটন সাহেব যে সূত্রটা দিয়েছেন তুমি এক্স্যাক্টলি ওইটাই লিখছো, এই ক্ষেত্রে আমরা কোটেশন মার্কটা দেই। তো তুমি যদি কোটেশন মার্ক দেওয়ার পরে ভিতরে নিজের ভাষায় লেখো তাহলে যদি ভুল করো টিচার তোমাকে চাইলে এটা 0 দিয়ে দিতে পারে। সো যদি এখন এটা হইতেই পারে যে ভাই আমার তো পুরো সূত্র অক্ষরে অক্ষরে মুখস্থ নাই, আমি কি করতে পারি, অর্থাৎ বাংলা ভাষাটা আমার অক্ষরে মুখস্থ নাই, সহজ বুদ্ধি ওই ক্ষেত্রে জাস্ট কোটেশন মার্কটা দিও না, তাইলেই তুমি পুরোপুরি সেফ। সো উত্তর সূচি বা এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্সার কি, প্রত্যেকটা টিচারের হাতেই থাকে, তারা এক্স্যাক্টলি উত্তর জানেন। অর্থাৎ এখানে শিক্ষক তার মন গড়া কোনো উত্তর দিয়ে তোমার সাথে কিছু মিলায় না, তার কাছে যেটা বোর্ড থেকে আদেশ দেওয়া আছে সেটাই সে উত্তর হিসেবে কালেক্ট করে বা সেটাকেই সে গ্রহণ করে। ঠিক আছে, আরও একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাকে এখানে দিয়ে দিই। অনেক ক্ষেত্রে দেখবা, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটার দৈর্ঘ্য কত, এক একটা রাইটারের বইতে এক একটা দেওয়া। সো এই ক্ষেত্রে আমি কোনটা ফলো করব, একদম কান খুলে শুনে রাখো। মেজরিটি কলেজে যেটাকে সাপোর্ট করছে, আবারও বলি মেজরিটি কলেজে যে জিনিসটা পড়ানো হয়েছে সেটাই তুমি ফলো করার ট্রাই করবা। কারণ বোর্ডের এই প্রশ্নগুলোর উত্তর বোর্ড কিন্তু কাইন্ড অফ বলতে পারো যে ম্যাক্সিমাম অপিনিয়নের উপরে দেয়। অর্থাৎ ধরো 10টা সরকারি কলেজে যে জিনিসটা মেনে আসছে, এখন তোমার একটা মাত্র সিঙ্গেল কলেজ যেটা পুরো অন্যভাবে পড়াইছে, তাইলে কিন্তু 10টা সরকারি কলেজের কথাই বোর্ড বেশি শুনবে এবং ওই অনুযায়ী উত্তরসূচিটা প্রণয়ন করা হবে। সো বেশি যেই কলেজটা ফলো করতেছে অনেকগুলো কলেজ, সেটাই মেনে রাখাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট বা বলতে পারো ম্যান্ডেটরি বা সেফেস্ট। ঠিক আছে, আসো সেকেন্ডটাতে চলে যাই, এটা হচ্ছে স্টেপ মার্কিং। ভাই স্টেপ মার্কিংটা আমরা একটু ব্যাখ্যা করি। ধরো তুমি একটা পদার্থবিজ্ঞানের সিকিউ লিখতেছো, হ্যাঁ তুমি একটা পদার্থবিজ্ঞানের সিকিউ লিখতেছো, তুমি ধরো গ নাম্বারে আছো, তো গ নাম্বার তুমি মাঝখানে দিলা, ভালো কথা। সো এবার তুমি শুরু করছো লেখা,
তো আমরা যদি জেনারেল ফর্মে লেখাটা চিন্তা করি, আমরা এখানে ছোট্ট করে লিখি যে দেওয়া আছে লেখাটা খুব ইম্পর্টেন্ট না, বাট তুমি যে থিওরিটা তুলতেছো এটা খুব ইম্পর্টেন্ট। ধরো ত্বরণ দেওয়া, তো এখানে লিখতে হবে ত্বরণ কমা, তারপরে ধরো সরণ দেওয়া, সরণ কমা, অর্থাৎ লিখে লিখে টার্মগুলো উঠাইতে হবে। কি জানতে চাইছি এটা লেখা খুব একটা জরুরি না। দেন তুমি সূত্রটা অ্যাপ্লাই করলা, সূত্র এখানে সূত্র দেওয়ার পরে ফর্মুলা বসায় উত্তর করলা। উত্তর করার পরে লাস্টে তুমি যে উত্তরটা আসলো, মনে করো উত্তর আসলো, তোমাকে হচ্ছে টাইম বের করতে বলছিল, উত্তর আসছে 10.11 সেকেন্ড, এইটাও তোমার উত্তর। এখন আলাদা করে কি উত্তর লেখা লাগবে কিনা? উত্তর হচ্ছে না। এখন আমি তোমার পুরো থিওরিটা বুঝাই, ব্যাখ্যাটা করি যে কি করবা তুমি। এই যে তুমি দেওয়া আছে, অর্থাৎ তুমি যে উদ্দীপকটা বুঝে থিওরি উঠাইলা, গ নাম্বারের ক্ষেত্রে তুমি যে উদ্দীপকটা বুঝে থিওরি উঠাইলা, এইটার উপরেই টিচার তোমাকে 1 নাম্বার দিবে। জাস্ট উদ্দীপকটা বুঝে থিওরি ওঠানোর উপরেই টিচার তোমার জন্য 1 নাম্বার রাখছে। সো যেটা বুঝছো, ধরো এখন একটা খাতা ফাঁকা রেখে আসার থেকে তুমি যদি এতটুকু তুলতে পারো, তুমি কিন্তু 1 নাম্বার পাবা। এবার বাকি নাম্বার যতটুকু আছে সেটা হচ্ছে তোমার অপারেশনের উপরে। গ নাম্বার যেহেতু 3 নাম্বার, সো বাকিটুকু তুমি করতে পারছো কিনা এটার উপরে কিন্তু আরো 2 নাম্বার থাকে। এখন আমি তোমার একটা রিয়েল কথা বলি, মানে এটা কাগজে কলমে লেখা নাই, এটা রিয়েল একটা উপদেশ আমি পাইছি, তোমাকে বলে দিই, এটা আমি নিজেও ফলো করতাম। এই যে দেখো লেখাটা, এখন এইখানে 2 নাম্বার আছে। এখন 2 নাম্বার এইভাবে দেখলে অনেক ছোট মনে হয়, বাট তুমি জানো যে পরীক্ষার খাতায় এই 2 নাম্বারের ভ্যালু অনেক বেশি, অনেক বেশি। সো আমি উত্তরটা এমন একখানে লুকায় রাখছি যে টিচার খুঁজেই পাইতেছে না। তাহলে এই ক্ষেত্রে কি হইতে পারে, টিচার হয়তো দেখলো, দেখার পরে ভাবলো যে আচ্ছা হয়তো ঠিকঠাক মতো করছে, এখানে 1 দিলাম, এখানে আর 1 দিলাম, টোটাল গতে আমি 3-এর মধ্যে 2 দিয়ে দিলাম। কিন্তু ওইদিকে তুমি কিন্তু ভাই বসে বসে ক্যালকুলেশন করছে, আমি 3-এর মধ্যে 3ই পাই আসছি। কিন্তু টিচার তোমার উত্তরটা খুঁজে পায় নাই দেখে সে আর ক্যালকুলেশন দিয়ে যায় না, ভাবছে 1 দিয়ে দেয়। এই ঘটনা কিন্তু অহরহ প্রত্যেকটা বোর্ডে ঘটে, এবং এটা চাইলেও সেন্ট্রালি কন্ট্রোল করা একদমই পসিবল না। সেই ক্ষেত্রে বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে উত্তর তুমি যখন লিখছো t = এত সেকেন্ড, ধরো জাস্ট এতটুকটাকে একটা কলম দিয়ে বক্স করে দাও, বা উত্তর আসছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উত্তরের সাথে, উত্তর দিকে, সেই পুরা লেখাটাকে একটা ছোট্ট করে বক্স করে দাও। এই যে হাইলাইটটা করলা, হাইলাইট করার কারণে টিচার সবার আগে উত্তরটা দেখবে, উত্তর তো ঠিক আছে, এইবার সে বাকিটুকু লেখা দেখে অটোমেটিক্যালি তোমাকে 2 নাম্বার দিবে। ছোট্ট আরেকটা টিপস আমি তোমাকে বলে রাখি, এটা হচ্ছে চিকন বুদ্ধি, এটা কেউ দেয় নাই, আমি তোমাকে টিপসটা দিচ্ছি। সেটা হচ্ছে এটা, ধরো তুমি উত্তরটা নিয়ে শিওর না, তুমি শিওর না যে ফর্মুলা ঠিক আছে কিনা, মিলানোর সুযোগ পাও নাই, এই ক্ষেত্রে চিকন বুদ্ধি হচ্ছে এই বক্সটা তুমি কইরো না ভাই। এই ক্ষেত্রে বুদ্ধি হচ্ছে বক্সটা তুমি করো না। কেন করো না বুঝো। মনে করো টিচার দেখলো বক্স করা, উত্তর রাখছে ভুল কইরা, তাহলে এখন এখানে সে তোমার আর দেখবেই না, তখন তোমাকে যে এখানে 2-এর মধ্যে হয়তো সে 1ও দিত, বক্সটা না দেখলে এবার কিন্তু 0 দিয়ে দিবে। সো তুমি বক্স তখনই করবা যখন তুমি উত্তর 100% কনফার্ম। যদি 100% কনফার্ম না হও, তাহলে বক্সটা করার কোনো দরকার নাই, কারণ যদি করোই তখন টিচার তোমার সবার আগে উত্তরটা দেখবে। সো 100% কনফার্ম হলে বক্স 100% করবা, যদি কনফার্ম না হও তাহলে বক্সটা না করলেও হবে, বরং না করাটা উত্তম, কারণ সে বক্স খুঁজে না পাইলে, উত্তর খুঁজে না পাইলে সে এতটুকু জায়গায় 2-এর মধ্যে অ্যাটলিস্ট 1 দিবে, এখানে 1 এখানে 1 মিলাও, তাও তুমি 2 পেয়ে গেলা। হয়তো ভুল করছো, বাট স্টিল তুমি 3-এর মধ্যে কিন্তু 2 পেয়ে গেলা। সেটা জাস্ট একটু চিকন বুদ্ধি, অ্যাপ্লাই করতে পারো। এবার আসো লং ফর্ম অ্যান্সার্স। সো আমরা অনেকে অ্যাডমিশনের জন্য আগে থেকেই প্রেপ নেই, এটা আমিও সবাইকে উৎসাহ দিই যে অ্যাডমিশন অ্যাঙ্গেলে পড়াশোনা করো। তবে এইচএসসির ক্ষেত্রে অ্যাডমিশন অ্যাঙ্গেলটা সবসময় সুবিধা না, এই ক্ষেত্রে তোমাকে লং ফর্ম অ্যান্সার করতে হয়। যেমন আমি তোমাকে বলি, তুমি হয়তো জারণ বিজারণ করে আসছো, তো এখানে এরকম একটা জিনিস আমরা সবাই দেখছি যে সামেশন অফ এনি, এখানে হচ্ছে আমরা জারক লিখি, এই পাশে সামেশন অফ এনি, এখানে আমরা বিজারক লিখি, অ্যান্ড এটা দিয়ে আমরা ম্যাথ করে শেষ করে ফেলাই। মানে উত্তরটা শুরুই হয়েছে এখান থেকে, ধরো গ নাম্বার শুরুই করছে এখান থেকে। ভাই ট্রাস্ট মি অন দ্যাট, তুমি সব কিছু ঠিক রাখতে পারো, একদম সব কিছু ঠিক রাখতে পারো, বাট টিচার তোমাকে চাইলে এখানে 3-এর মধ্যে 1 দিয়ে বসে থাকবে। মানে তুমি কিন্তু ক্যালকুলেশন করছো, এখানে আমি 3-এ 3 পাইছি, জাস্ট বিকজ তুমি ওই যে দেওয়া আছে এই পার্টটা স্কিপ করছো, কি কি দেওয়া আছে ওটা স্কিপ করছো, তুমি ফর্মুলাটা ক্লিয়ার ফর্মুলাটা দাও নাই, যে n × c × v এটা দাও নাই, না দিয়ে জাস্ট n × e দিছো, যেখানে এটা তুমি এক্সপ্লেইনই করো নাই যে n কি জিনিস, e কি জিনিস। এই কারণে কিন্তু টিচার তোমার 2 মার্কের মতো কাইটা রাখার এখতিয়ার রাখে, অর্থাৎ প্রায় 50%-এরও বেশি নাম্বার টিচার কাটতে পারে। সো দ্যাটস ওয়াই মাথায় রাখবা, এখন তোমাকে লং ফর্মে উত্তর করতে হবে। এখন একটা জিনিস তোমার আমি নর্মালি বুঝাই, তুমি দেখবে ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমার হচ্ছে চ্যাপ্টার 7 যেটা
হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এর কথা বলতেছি, ওখানে কিছু ম্যাথ আছে যেখানে ধরো তুমি হুট করে 2 × sin θ দিয়ে গুণ করলে ম্যাথটা অনেক ছোট হয়ে যায়। ওইটা করতে কোনো না নাই, কারণ ওইটা কোনো শর্টকাট না, ওইটা কোনো শর্টকাট না, ওটা একটা সিম্পল নিয়মে পড়ে। তুমি চাইলেই একটা ইকুয়েশনের দুই পাশে 2 sin θ গুণ দিয়ে ওটাকে ব্যালেন্স করতে পারো। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন ব্র্যাকেটে একটা জিনিস লিখে দিবা সাইডে, উভয় পক্ষকে 2 sin θ দ্বারা গুণ করে। তুমি আমার লজিকটা বুঝছো? লজিক্যালি চিন্তা করো, তুমি যখন এখানে n × e লিখছো, তুমি যখন n × e লিখছো, n × e এর কিন্তু পরিচয় টিচার জানে না, তুমি টিচারকে জানাইছো যে আমি n বলতে এটা বুঝাইছি, এই বলতে এটা বুঝাইছি, বুঝাও নাই। সো দ্যাটস ওয়াই টিচার চাইলে তোমার পূর্ণ নাম্বার কাটার এখতিয়ার না রাখলে অ্যাটলিস্ট অর্ধেকের বেশি কাটতে পারে। কিন্তু যে জায়গাটাতে তুমি হয়তো 2 sin θ গুণ দিচ্ছ, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, যেটা করতেই পারো চাইলে, এবং তুমি ব্র্যাকেটেও লিখে দিচ্ছো যে আমি এই কাজ করছি, ওইটা কিন্তু করা যাবে। সো কোনটা শর্টকাট, কতটুকু লেখা যাবে কি যাবে না, এটাও কিন্তু একটা জ্ঞানের মধ্যে পড়ে। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি এখন এক্সপ্লেন করতে পারতা যেখানে n হচ্ছে এইটা, e হচ্ছে এইটা, এবং জারক হচ্ছে এরা, বিজারক হচ্ছে এরা, এইটুকু যদি ইন্ট্রোডাকশন দিয়ে নিয়ে কাজটা করতে, তুমি কিন্তু পূর্ণ নাম্বার পাইতা। অর্থাৎ তুমি খাতায় যাই উঠাইছো সেটার কিন্তু ইন্ট্রোডাকশন বা পরিচিতি দিতে হবে, যে ভাই স্যার আমি এটা বলতে এটা বুঝাইছি, এইটা না বুঝাইলে নাম্বার কাটার এখতিয়ার টিচার কিন্তু রাখে। সো খুব সাবধান এই ব্যাপারটাতে। এবার আসো ভাই প্রেজেন্টেশনে নাম্বার ভ্যারি করে কিনা। একদম তুমি যদি 10 জনকে জিজ্ঞাসা করো, 10 জন টিচারই বলবে নাম্বার অনেক বেশি ভ্যারি করে। এই ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে অর্ডার মেনটেন করে উত্তর দিবা। যেমন ধরো তুমি 1 নাম্বার সিকিউর পরে ধুম করে 7 নাম্বারে গেলা, 7 নাম্বারের পরে ধুম করে আবার 3 নাম্বারে আসলা, এই কাজটা করবা না। কেন করবা না আমি তোমাকে একটু সাইকোলজিক্যালি বুঝাই। এই কাজটা করলে টিচার একটু পেইন পাচ্ছে না? অর্থাৎ তার কাছে তো উত্তর সূচিটা একটা সিকোয়েন্সে দেওয়া, তো সে এবার 1-এ গেল, এরপরে আবার 7-এ গেল, এবার আবার 3-এ আসলো। এই যে মেন্টাল পেইনটা, তুমি কোনো দোষ করো নাই, বাট টিচারের যে একটা হ্যাসেল বেশি হয়ে গেল, এই কারণে কিন্তু কোনো কারণে তোমার সাথে একটা অবিচার হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই চেষ্টা করবা, যদি উত্তর জানা নাও থাকে 2-3টা পেজ ফাঁকা রেখে যাবা, যে যদি আমি পরে মনে আসে বা কোনোভাবে পারি আমি এটা পরে উত্তর করে দিয়ে যাব, কিন্তু আমি 1-এর পরে অবশ্যই 3 করব, তারপরে যদি 5 না পারি 6 পারি তাহলে 6 করব, তারপরে 7 করব, সিকোয়েন্সটা মেনটেন করব। এবং ওই যে বাকি পেজগুলো আছে ওইটা মাথায় রেখে পরীক্ষা শেষ করার আগে, ধরো এখন আমি 3-এর জন্য জায়গা রাখছিলাম, 3 আর উত্তরই করতে পারলাম না, তাহলে 3-এর জন্য যে কয়টা জায়গা রাখছিলাম এক টান দিয়ে কেটে দিয়ে লিখে রাখবা PTO বা প্লিজ টার্ন অফার, শেষ, একদম সিম্পল। আরেকটা হচ্ছে রাফ করার ক্ষেত্রে, তো আমাদের ক্ষেত্রে খুব একটা সহজ অভ্যাস হচ্ছে আমরা এখানে ম্যাথ করতেছি, আমাদের এই সাইডে একটা রাফ করি, রাফ টাফ করে এটা কেটে দেই। তো এই ক্ষেত্রে 2টা ভুল তোমরা করো, অনেক ক্ষেত্রে রাফের ম্যাথটা দাগের বাইরে চলে আসে, তো টিচার চাইলেই কাউন্ট করতে পারে যেটা তুমি ম্যাথের মধ্যেই ঢুকাইছো। এখন রাফে হয়তো ভুল আছে, তাহলে তোমার ভুল দিতে পারে না? পারে কিন্তু। সো এই জিনিসটা একে তো দৃষ্টিনন্দন না, দ্বিতীয়ত ভুল হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। সহজ যে বুদ্ধিটা তুমি যেটা করতে পারো, তুমি একদম সিকিউ এর খাতাটা লাস্ট 2টা পেজে বড় করে হেডিং দিবা রাফ, রাফ হেডিং দিয়ে রাফ করবা, খাতা জমা দেওয়ার আগে টান দিয়ে কেটে দিবা, ঠিক আছে? সেটা হচ্ছে বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু। অলসো মার্জিন করার ক্ষেত্রে কখনোই ভাই ওই যে 1 ইঞ্চির বেশি মার্জিন করবে না, মানে 1 স্কেলের বেশি মার্জিন করবা না। এগুলো টিচার বুঝে যে তুমি মার্জিনের জায়গা মারার ট্রাই করতেছো, বাংলার ক্ষেত্রে বিশেষ করে এটা টিচাররা খুব ক্লিয়ারলি বুঝেছে, এই কাজটা করবা না। এবার আসো লাস্ট বাট নট দ্য লিস্ট ভাই, টিচার্স ওয়ান্ট ইউ টু পাস। এটা সবসময় মাথায় রাখবা। টিচার চায় একটা ছেলে যেন এইচএসসিতে পাস করে বের হইতে পারে, সে যেন ঝরে না পড়ে। এইটা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো টিচার তোমাকে চায়। টিচার তোমার নাম দেখতে পারবে না চাইলে, সো তোমার সাথে যদি কারো পার্সোনাল দুশ্মনীও থাকে সেটা সে দেখতে পারতেছে না। সো প্রত্যেকটা টিচার চায় যারা ব্যাক বেঞ্চার আসো, যারা যেখানে যেভাবে করে পরীক্ষা দিছো ভাই, তোমরা যেন পাস করে আসো। এবং এখান থেকে আরেকটা জিনিস বাইরে হয় যে টিচাররা চায় যে তুমি যেন A+ পাও। সো টিচাররা চাচ্ছে তোমাকে নাম্বার দিতে, তোমাকে যেটা করতে হবে ফরম্যাটটা ঠিক মতো মেনটেন করে প্রত্যেকটা জিনিসের উত্তর দিয়ে আসতে হবে। একটা জিনিস পারি না, ঠিক আছে, অ্যাটলিস্ট দেওয়া আছেটা লিখি, অ্যাটলিস্ট সূত্রটা লিখি, বিকজ তুমি ফরম্যাটটা অ্যাটলিস্ট বুঝলা যে পার্শিয়াল ফরম্যাটিংটা কীভাবে। এখন আমি তোমাকে জাস্টিফিকেশন দিই। এই যে আমি আগে তোমাকে বললাম যে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা যদি হয় তাহলে সবাই কিন্তু এখন এই অ্যাঙ্গেলে খাতা দেখবে। এক এক বোর্ডে এক এক প্রশ্ন হইলে কিন্তু টিচাররা কোনো একটা সিকিউতে নাম্বার বেশি দিবে, কোনো একটা সিকিউতে নাম্বার কম দিবে। টিচারের কিছু যায় আসবে না, বাট এই দিক দিয়ে হাজার হাজার পোলাপান কিন্তু স্বপ্নের ভার্সিটিতে ফর্মই তুলতে পারবে না। সো অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হওয়াটাকে আমি একটা ব্লেসিং হিসেবে দেখতেছি, আলহামদুলিল্লাহ। বাদ বাকি কিছু জানি না, বাট এই একটা সিঙ্গেল জিনিস আমি অ্যাটলিস্ট চাইছি যে আমার স্টুডেন্টগুলো অ্যাটলিস্ট
এইটা পাক। দ্যাটস কাইন্ড অফ আ ব্লেসিং। এটা প্রথম কথা। আর দ্বিতীয় আরেকটা কথা, এইটা ভাই একটু বুঝো যে তোমাদের এইচএসসি এক্সামের আগে এই যে জিনিসটা তুমি জানলা, এই যে নাম্বার কথাটা বললাম তোমাকে, এভরিথিং অ্যান্ড অল, আমি তোমাকে বললাম 10 মার্ক বেশি পাবা, হিসাবটা বুঝো। এই যে তোমাকে ভুল দিলাম, ধরো তুমি একটা জিনিসের উত্তর পার্শিয়াল উত্তর লিখে আসছো, বাকিটুকু আর তুলনায়, এই ক্ষেত্রে টিচার তোমার ধরো 4-এর মধ্যে 2 কেটে দিল, তাহলে ওই যে 2টা তুমি পাইলা, ওই +2 পাইলা, এটা জানলে। আবার ধরো কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্ট একটা শর্টকাট দিয়ে রাখছো, টিচার তোমার 3-এর মধ্যে 1 দিয়ে দিল, এরকম করে কিন্তু আরো 2 পাইলা। সেরকম ঘটনা তুমি যদি অ্যাটলিস্ট 2টা সিকিউর ক্ষেত্রে মেনটেন করতে পারো, 4 দুগুণা কিন্তু 8 নাম্বার হয়ে যায়, যেটা একটা টোটাল সিকিউর প্রায় ফুল নাম্বারের কাছাকাছি। সেই ভিডিওটা তুমি তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে শেয়ার করবা, তাকে দিয়ে দিবা, যেন সে অ্যাটলিস্ট প্রিপারেশন যতই খারাপ হোক না কেন, এক্সামে যেন সে অ্যাটলিস্ট এই ফরম্যাটটা মেনটেন করে হইলেও অ্যাটলিস্ট 5 থেকে 10 নাম্বার বেশি পাইতে পারে। কারণ ভাই এইচএসসিতে কোনো এমন সংখ্যা দেওয়া নাই যে এতজনকে জিপিএ 5 দেওয়া হবে। তোমার ফ্রেন্ডও যদি জিপিএ 5 পায়, তোমার কোনো লস নাই, আরেকজনের উপকার করলে তোমার উপকার ইনশাল্লাহ হবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।